সব চলে গেছে বাবা, বাড়ি ঘর নাই, আমার গাছও নাই, এসে পড়েছি বাবা, নিজের মানুষ এই যে 18 বছরের মেয়ে আছে, তাদেরকে স্কুলে রাখতে পারছি না। যুবতী মেয়ে নিয়ে এসে রাখবো, কোথায় কি ঘটবে সেই দায়িত্ব কেউ নিবে না। গাছ নদীর কাছে খেলো আর একটু সামান্য এটকে আছে। আমার জীবন এখন ধরে নেন শেষ। আমার কম খায় বেশি খায়, আমাদের খাবারের প্রয়োজন নেই, শুধু আমরা চাই শুধু বাসস্থান। আমার 1 মাস মতো হয়ে গেছে বাচ্চাদের পড়াশোনা আমি দেখলাম। আমিও তো এই নদী ভাঙন এলাকার একজন মানুষ। 139 শতক পুরোটাই তলিয়ে গেছে। নমস্কার। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছেন তাদের বাড়ির অবশিষ্ট অংশ ভেঙে গেছে। কারো রাত্রিবেলায় ঘুম হচ্ছে না যে বাড়িটা কখন ভেঙে যাবে। এই দুর্গতি, এই হাহাকার নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা ভঙ্গ হওয়ার পর, তাদের বাড়িঘর নদী ভাঙনের ফলে ডুবে যাওয়ার পরে তারা আশ্রয় নিয়েছে শেখালিপুর হাই স্কুলে। এখন নদী ভাঙনের পরে তারানগর অঞ্চলের মানুষের অস্থায়ী ঠিকানা শেখালিপুর হাই স্কুল। সেখানে তারা বর্তমানে এসে রয়েছে, তারা সেখানেই বসবাস করছে। তাদের সমস্ত কিছু, সমস্ত আশ্রয় এই শেখালিপুর হাই স্কুল। চলুন আজকে আমরা একটু কথা বলি, তাদের দুর্গতির কথা, তাদের হাহাকারের কথা আমরা শুনবো। তাদের যে স্বপ্ন ভঙ্গ হওয়ার পরে তারা এখন কি অবস্থায় রয়েছেন, সেই সমস্তটা আজকে আমরা শুনবো। বাচ্চারা যারা রয়েছে তাদের এখন স্কুলে থাকার কথা, স্কুলে পড়াশুনো করার কথা, তাদের বাড়িতে বসে, বাড়ির বারান্দায় বসে মায়ের আদরের সঙ্গে খেলাধুলা করার কথা, কিন্তু আজকে তারা অস্থায়ী ঠিকানায়, তাদের না আছে ঘর বাড়ি, না আছে কোনো ঠিকানা। তারা এখন শেখালিপুর হাই স্কুলের অস্থায়ী ঠিকানার বাসিন্দা। স্কুলের এই বারান্দায়, যেখানে একসময় ক্লাসরুম ছিল, ছাত্রদের আনাগোনা ছিল, ছাত্রছাত্রীরা এখানে চিৎকার চেঁচামেচি করে, তাদের খেলাধুলো করে ক্লাসরুম ভরিয়ে রাখতো, সেগুলো আজ সব বন্ধ। আজ অস্থায়ী ঠিকানায় পরিণত হয়েছে। গ্যাস ওভেন যেটুকু রয়েছে, বাদবাকি কেরোসিন তেলে রান্না বান্না হচ্ছে। আপনার রান্না করছেন কিসে? বাবা, যে আমার কিছু নাই বাবা, আমার সব চলে গেছে বাবা, বাড়ি ঘর নাই, আমার গাছও নাই, এসে পড়েছি বাবা, নিজের মানুষ মন খারাপ করেন না, কিন্তু সরকার তো ব্যবস্থা করবে আপনাদের। করছে বাবা, দিতে সবই তোমরাই করছো। নদীর ওপরে শেষ মাথায় ওইখানে আমার বাড়ি ছিল, আমার নাই কিছু বাবা, সব হারিয়ে গেছে। এই ওর কার এই রোড দিয়ে যেতে, রোড ছুটতে চলে গেছে বাবু আমার। তোমরা যা ব্যবস্থা করবে বাবা তাই আমাদের যাই, আমার টেনে ফেললেও যেতে পারবো না। এখন যদি আমি টেনে ফেলবো তাও বাবা যেতে জায়গা নাই আমার, কোনো জায়গা নেই আর, না নাই জায়গা। সবকিছু হারিয়ে গেছে। হ্যাঁ, আপনারা যদি বিশ্বাস যদি না না, করেন, বিশ্বাস তো সত্যিই তো তাই। আপনি যেখানে আপনারা দেখতে যাচ্ছেন নদীর ধারে, হ্যাঁ, একবারে বাড়ি নাই। আমরা কিচ্ছু চাইছি না, আমরা খাবার চাইছি না, আমরা কিছু চাইছি না। আমরা চাইছি যে বসত মাটিতে যেন আমাদেরকে দে, আমরা সেখানে যেয়ে যেন আমরা থিতি হই। আর এই কতদিনে এখানে এরকম থাকবে বলেন তো? স্কুলটা কি জীবন আমাদের? বলেন, এই যে 18 বছরের মেয়ে আছে, তাদেরকে স্কুলে রাখতে পারছি না। যুবতী মেয়ে নিয়ে এসে রাখবো, কোথায় কি ঘটবে সেই দায়িত্ব কেউ নিবে না। হ্যাঁ, বিডিও আমাদের দায়িত্ব নিয়েছে, খাওয়া দাওয়া আশ্বাস দিয়েছে যে জায়গা দিব, খেয়াল রাখছে। অথচ থানার বড়বাবু ওসিও আমাদের পাশে আছে, খেয়াল রাখছে সবসময় কখন কি হচ্ছে, খাচ্ছি না খাচ্ছি, তারপরে আপনাদেরকে যখন তখন এসে দেখছে, তারপরে খোঁজ রাখছে, সবই করছে। কিন্তু আমাদের একটাই পর্যন্ত আমরা সব কিছু ছেড়ে দিয়ে আমরা জায়গাটুকু তাড়াতাড়ি যেন আমাদেরকে দেওয়া হয়, কারণ আমাদের জায়গা নাই, আমরা ক্ষমতাও নাই, কিনতে পারবো না। টোটো চালিয়ে খেতেও ধরেন, টোটোটা কোনো বিষয়ে ধরেন ইনকামটা হারিয়ে গেছে, কেন স্বামীকে কোনো কারণে একটু মানে ধরে নিয়েছিল, সেই বিষয়ে লোন টোন করে ছাড়ানো হয়েছে। সে একটা লোন চালাচ্ছে, এমনি ৭০,০০০ দেনা আছে, ওটাও শোধ করতে পারি না। ধরেন এখন কোনো স্যারেরা বলছে, তখন বললাম যে আমরা যদি কোনো বাসস্থান পাই তখন আপনাকে ধীরে ধীরে শোধ করা হবে স্যার, এখন আমাকে যদি মেরে কেটে ফেলেন তাও তো পাবেন না। অবশ্যই এই কথা বলেছি স্যারকে, স্যার বলেছে ঠিক আছে, তোমরা নিজের একটা উপায় হোক তখন দিব। আমাদের একটা কথা যে আমাদেরকে যেন জায়গা দেওয়া হয়। আমাদের বাড়ি ঘর ভেঙে দিয়েছে, নদীর ধারে ঝুলছে, একবারে চলে যায়নি, অথচ ঝুলছে, ওখানে বসবাসও করতে পারবো না। অথচ ধরেন বাড়ি ঘর ভেঙে দিয়েছে, মানে
এটা আপনার আমার বাড়ি, আর ওইটা হচ্ছে আমার নদী 7-8টার কাছে নদী। যেভাবে ভাঙন হচ্ছে তো কালকেই চলে যেতে কালকে পারে। চলে যেতে পারে, হয়তো অথচ কালকে চলে যেতে পারে, আবার অথচ আর বছর যেতে পারে। কেন থাকবে তার কোনো ভরসা নাই যে আমরা থাকতে পারবো ওই জায়গাটায়, কোনো আসক্ত নাই। যেমনি ধরেন এখনই ধসে ধসে অনেকটা চলে আসছে, ধসে ধসে যে বাড়ি নেমে যাবে তার কোনো মানে নাই, তবু কিছুটা রোড ধরেন ধসে ধসে চলে আসছে। এবার এক পাশে না, সামনে দিয়েও আসছে, আপনার মাঝখান মানে মধ্য দিয়ে আসছে, দুদিক থেকে আমাদেরকে ধাওয়া আছে। আমরা কিভাবে থাকতে পারি? ওখানে তো কেউ থাকবে না, কিন্তু আমাদের বাড়িটা এখনই যায়নি, মানে পাহাড়ের উপরে ঝুলছে। এই কারণে ধরেন মেয়েকে একটা আপ্তের বাড়িতে রেখে এসেছি, যে এখানে নিয়ে এসে কি করবো, মেয়ে দুটো, 3টা মেয়ে আমার, ছোটটাকে নিয়ে আমি থাকি, আর দুটোকে রেখে এসে যাই বাড়িতে থাকি। বুঝতে তো পারছেন কেমন অশান্তি হয়, মানে মেয়েকে নিয়ে কালকে ও ধরেন অশান্তি হয়েছে, মানে যার কাছে আছে সে আবার ভারী হয়ে যাচ্ছে। এবার কোনো রকম বলে কয়ে আসছি, এবার পড়তে কোনোদিন রাখতে চাইবে না, নিজের তো বাবা মা নাই ধরেন, কেউ নাই, মানে বোনের বাড়িতে রেখেছি। বোন ভালো হলে কিন্তু বোনের পরিবার ভালো না, এই জন্য বলছে কতদিন করছে। এবার আমাদের ভিডিও স্যার তো বলেছে যে আমাদের 5 তারিখ পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখন দেখা যাক কি করছে স্যার, আমরা জানি না, কিন্তু আপনাদের কাছে, সরকারের কাছে আমাদের আবেদন যেন আমাদেরকে শীঘ্রই জায়গাটার ব্যবস্থা করে দেখ। আমরা খাবার দাবার কিছুই না, কোনো রকম করে নিতে পারবো, খাবার আপনার যেমন করে হোক করে নিতে পারবো, না খেয়ে থাকতে পারবো, কিন্তু মাথার ছাদ ধারে স্কুল তো আমাদের অবশ্যই, জীবন না অবশ্যই, বলে, অবশ্যই, অবশ্যই। স্কুল তো আমাদের জীবন না, আমাদের সংসারে স্বামী ছেলে সব ক্ষেত্রে ছেড়ে থাকতে হচ্ছে। একটা তো বুঝতেই পারছেন সংসার মানে কি জিনিস, স্বামী কোথায় পড়ে যাচ্ছে, মেয়ে কোথায় পড়ে আছে, আমি কোথায় পড়ে আছি। তা আমাদের ভিডিও স্যার খুব সহযোগিতা করছে, অথচ আমাদের খেয়াল রাখছে, কখন কি করতেছে, কি লাগছে, ফোন নাম্বার দিয়ে গেছে, বলেছে তোমাদের কোনো প্রবলেম হলে আমাকে জানাতে পারো। আবার অথচ থানার বড়বাবু আমাদের পাশে আছে, কিন্তু আমাদেরকে বলছি যে পাশে থেকে এই যে সময় দিচ্ছে, সময়টা একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। একদম হ্যাঁ, যত তাড়াতাড়ি পারে। যেন 17 তারিখ বললো, 19 তারিখ গেল, আবার 5 তারিখ, 5 তারিখের পর কি হবে সেটা তো আমরা জানতে পারছি না। এবং স্যার আবার ডেট ফেলবে কি ফেলবে সেটাও বলতে পারছেন। কিন্তু যত তাড়াতাড়ি সরকার যেন আমাদেরকে পারে স্কুল থেকে বের করে, আমাদের জীবনে যেন ফিরে, টাটির ঘর করে যদি থাকি তবু একটা আমাদের জীবন। আপনার কতটুকু জমি জায়গা ছিল? রাত নদীর কাছে খেলো, আর একটু সামান্য এটকে আছে। হ্যাঁ, কাজ ভালো, এখন টানে কোনো কি কাজ করবো, এই 3 নম্বর কষ্ট করে এখানটাই পিঠে দাঁড়িয়ে লাগে। 20 টাকাটা ঠিক মুখতেছি না, নোয়াতে পারছি না, ঠিক এই অবস্থাটা পড়ে আছে। ছেলে পেলে কোথায় যাবে, কি কাটবে, এই তাল চলছে। সরকার যা দিচ্ছে, যেটা অন্যায় যায় না, ঠিকই দিচ্ছে। কিন্তু এই বয়সে কাজ করার মতন সেই ক্ষমতাও তো নেই। নেই। ওই ক্ষমতা তখন থাকলে তো আজকে কিছু করতাম, যে যারা পারছে তারা দিয়েছে, আমাদের তো ক্ষমতা নেই। যখন একটু জোরে সিঁড়িতে উঠছে, সেটা দাঁড়াতে হচ্ছে, এই আপনার সাথে কথা বলছি। ওষুধ খাচ্ছেন আপনি? ওষুধ পাচ্ছেন? হ্যাঁ, ওষুধ কিনা খায়, আর যাই এই ওষুধ, যে ওষুধ আমরা খাই, দিয়ে এসেছিল, উনি ওষুধ দিয়ে গেছে। হ্যাঁ, কে দিয়েছেন? মুখের বললাম যে আমাকে একটু টানার ওষুধটা দেন, তো ওনারা বললেন নাই, পেলাম না। হ্যাঁ, প্রয়োজনীয় সমস্ত ওষুধ কিন্তু এখানে পৌঁছচ্ছেন না, সেটা সম্ভব হয়ে উঠছে না যারা সহযোগিতা করছেন, কারণ যে ওষুধগুলোর দাম বেশি বা ওনার প্রয়োজন যেটুকু, সেই রকম মেডিসিন সব ক্ষেত্রে পৌঁছচ্ছে না। এই ক্যাম্পে যারা রয়েছেন তাদের দুর্গতিতেই রয়েছেন, এমন নয় যে তারা খুব ভালোভাবে রয়েছেন বা মোটামুটি ন্যূনতম সমস্ত সুবিধা তারা পাচ্ছেন। বর্তমান সময়ে শেখালিপুর হাই স্কুলের অস্থায়ী ক্লাসরুম, এখানে বাচ্চারা পড়াশুনো করছেন। স্থানীয় উদ্যোগে ভিডিওর সহায়তায় এখানে ছাত্রছাত্রীরা মোটামুটি ভাবে পড়াশুনো করছেন। আচ্ছা, এই যে ছাত্রছাত্রীদের পড়ানোর উদ্যোগটা আপনার কবে থেকে শুরু হলো? আমার স্টার্ট হয়ে গেছে অনেকদিন, প্রায় 1 মাস, মানে এখানে ওদের আসা কম বেশি 2 মাস মতো, আমার 1 মাস মতো হয়ে গেছে। বাচ্চাদের পড়াশোনা আমি দেখলাম, আমিও তো এই নদী ভাঙন এলাকারই একজন মানুষ, তো এরা অনেকেই ছোটবেলা থেকে আমার কাছে পড়াশোনা করেছে, ওদের সাথেই আমারও বড় হওয়া আর ওদেরকে মানুষ করা বলতে পারেন। তো সেখান থেকেই আর কি মনে হলো যে বাচ্চাদের ভবিষ্যৎটা অনেক পিছিয়ে পড়ছে, তো আমি ভাবলাম যে ওদেরকে এমনিতে ধরেন দিনকাল তো চলছে সেরকম, ভাবলাম যে ওদেরকে যদি পড়াশোনাটা একটু দেওয়া যায় আমার মতো করে, তো সেইভাবে চেষ্টা করেছিলাম আর কি। দিয়ে তারপর আমি শুরু করি, তো সেরকম পর্যাপ্ত কিছু ছিল না, আমি নিজের উদ্যোগ নিয়ে। আর এখানে বিশেষ ভূমিকা পালন করেছিল সোনালী ম্যাডাম, উনি আমাকে বারে বার বলেছিল যে লুনা তুই তো পড়াচ্ছিস, তো
মেয়েগুলোকে পড়া, একটু বাচ্চাদেরকে পড়া, এরা যদি পড়ে তাহলে হয়তো ওদের যে পড়াশোনাটা একটু এগোবে। যেহেতু এদিকে ধরেন পুজোরও ছুটি চলছে, স্কুল ছুটি, স্কুল হয়তো যদি অন থাকতো তাহলে হয়তো ওরা বাড়িতে মানে স্কুলে গিয়ে হয়তো কিছুটা পড়তে পারতো, এবার সেটাও নেই। তারপরে তো ওদের কাছে বই খাতা হয়তো জলে কারো কারো তলিয়েছে, কারো তলায়নি, কিন্তু ওদের বই খাতাগুলো যে কোন দিকে গেছে ওরা সেটা জানে না, হয়তো ব্যাগের সাথে কোন ব্যাগে ভরেছে সেই খুঁজে পাচ্ছে না এক কথায়। তো ওদের খাতা নিয়ে, ওই পেন নিয়ে এগুলো দিয়েই শুরু করি প্রথমত। তো ম্যাম এসে দেখলো মাঝে মধ্যে যে হ্যাঁ কেমন পড়াচ্ছি না পড়াচ্ছি, বাচ্চাদের থেকে জিজ্ঞেস করলো, তো ওরা বললো যে না আপা ভালো পড়াই। তো এবার আস্তে আস্তে তারপরে শুরু হয় এইভাবেই। আপনিও কি ভাঙনের শিকার হয়েছেন আপনার হ্যাঁ, বাড়িতে? আমিও ভাঙনের শিকারেই এখানে। এখানে আচ্ছা, বইপত্রের জন্য স্থানীয় সহযোগিতা কারা করছেন, বা এখানে তো বই খাতা পেন পেন্সিল রাবারের প্রয়োজন হয়, সেই সমস্ত সহযোগিতা কারা করছেন? প্রথমত ওদেরকে যেটা ড্রয়িং খাতাটা ওটা মিজানুর স্যার দিয়ে গেছিলেন, মিজানুর খান। আর ম্যাম বই খাতার ব্যবস্থা করেছিলেন, মানে বই খাতা তো বই তো কয়েকটা বই সরকার থেকে দিয়েছিল, যদিও ওদের কাছে খুব একটা বই ছিল না বললো। ব্যাগগুলো ওরা দিয়ে গেছে, আর পেন খাতা এগুলো পড়ে। আর কিছু এনজিও থেকে এসে ওরা প্রথমত আমাকে বলেছিল যে ওদের বই টই আছে কিনা, তো আমি বলেছিলাম যে না ওদের বই খাতা লাগবে। তো সেই সূত্রে মনে হয় ওদের নাম মনে হয় বাংলার উত্তরায়ণ, ওনারা দিয়ে গেছিলেন খাতা আর পেন দিয়ে গেছিলেন। তো সেখান থেকে ওদের খাতার বই ম্যানেজ হয়ে না, খাতাগুলো আর পেনগুলো ম্যানেজ হয়েছিল। তারপর থেকে ওদের ওইভাবে শুরু করেছিলাম আর কি। আচ্ছা, এখানে কত ক্লাস অবধি পড়াশোনা করাচ্ছেন আপনারা? এখানে তো আপনার 11-12-এর 1-2 জন আছে, আর ক্লাস 10 থেকে আছে, ক্লাস 10-এর 5টা স্টুডেন্ট আছে, তো ওরা খুব কম আছে। আর 8 পর্যন্ত ওরা কন্টিনিউয়াসলি প্রতিদিনই আছে ওরা। তা আপনারা পড়াচ্ছেন, এখানেই থাকছেন, এদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা এগুলো কি ক্যাম্প থেকে যেটুকু হচ্ছে নাকি বাইরে থেকে আসে খাওয়া দাওয়া আলাদা করে? প্রথমত যখন এখানে ক্যাম্পে এসেছিল তখন ভিডিও থেকে খাবারের ব্যবস্থা ছিল। তারপরে পুজো ছুটি হওয়ার জন্য ওরা কিছুটা পরিমাণ ওই 8 কিলো 7 কিলো মতো চাল দিয়ে দেয়। তারপর থেকে বলেছিল যে আপনারা রান্না করে খাবেন, তারপর থেকে নিজেরাই রান্না করে আর কি। বাচ্চা যারা রয়েছেন তাদের স্যানিটেশনের জন্য আপনাদের কি ভূমিকা রয়েছে, মানে কোনো স্টেপ নেওয়া হয়েছে কিনা? না, তেমন কোনো ভূমিকা নেওয়া হয়নি। স্যানিটেশনের জন্য আপনারা কোথাও আবেদন করেছেন, ভিডিওর কাছে আপনারা জানিয়েছেন? না, আমাদের সেভাবে করাও হয়নি। কারণ এই যে এতগুলো বাচ্চা এতগুলো পরিবার একটা জায়গায় রয়েছে স্কুলে, সেখানে তাদের স্বাস্থ্য সচেতনতা বা নোংরা আবর্জনা থেকে বা এই ধরনের জটিলতা থেকে যাতে করে তারা দূরে থাকতে পারে, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করে, এই জন্য কি আপনাদের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? আপনাদের কোনোভাবে সচেতনতা আপনারা ক্লাসরুমে করেন? ক্লাসরুমে বলতে ওদেরকে বাচ্চাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বলা হয়। আর এমনিতে যদি আবর্জনা সেই নিয়ে বলেন তাহলে এমনি ওই ডাস্টবিনের কিছুটা ব্যবস্থা করা আছে। এবার হচ্ছে আমরা যেভাবে ধরেন হয়তো কিছু জিনিস কেউ কেউ ফেলে, আর কেউ কেউ আছে যে ফেলে না, তারা হয়তো সেভাবে ডাস্টবিন ইউজ করে না। তো এই নিয়ে আমাদেরও তেমন হয়তো তাদেরকে বলা হয়নি যে হ্যাঁ তাদের সচেতন হওয়াটা দরকার। আর এদিকে হচ্ছে যে ভিডিও থেকে তারাও সে বলেনি, তবে ওরা দিয়েছেন আর কি, ডাস্টবিনের ব্যবস্থা করে দিয়েছেন, এবার ইউজ তো আমাদেরকেই করতে হবে। একদম। আপনারা যারা পড়াচ্ছেন তাদেরকে কতজন আপনারা আছেন আর কোন সময় আপনারা পড়ান? আমি যখন শুরু করেছিলাম তখন মূলত ওদের বিকেলবেলাটা খেলাধুলার মাঝে রাখতাম, আর শুরু করতাম ওই আপনার 5:30টার পরে। এখন আপাতত ফ্লাওয়ার্স স্কুল থেকে যেহেতু ওরা আসছে, ওরা ওই 4টার পরে আসে। আচ্ছা, অন্য স্কুল থেকে সহযোগিতা এই সময় করছে? ওনারা আর কি মনে হয় শনিবার এসেছিলেন, শনিবার না মনে হয় বৃহস্পতিবার এরকম এসেছিলেন, দিয়ে বললেন শুক্রবার ওরা কালকে এসেছিলেন, কালকে এসে ক্লাস হয়নি ওদের, আজকে থেকে ক্লাস স্টার্ট। আজকে থেকে প্রাইভেট স্কুল সহায়তা করে আজকে থেকে ওনারা ক্লাস শুরু করলেন, বাদ বাকি প্রথম থেকে আপনি একার বলে পড়িয়েছেন। আপনার নাম? লুনা লুসি। ধন্যবাদ আপনাকে, আমরা আপনাকে সাধুবাদ জানাই। এই যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে স্ব-উদ্যোগে তিনি পঠন পাঠন দেওয়া প্রথম শুরু করেছিলেন, তারপরে প্রাইভেট স্কুলের সহযোগিতায় বর্তমানে শুরু হয়েছে। কিন্তু এই যে ছাত্রছাত্রীরা যারা গৃহহীন, যাদের ঘর বাড়ি নেই, যাদের স্কুল ভেসে গেছে,
তারা আজকে কি করবে, তাদের সহযোগিতা করার জন্য এই মানুষগুলো, এই ধরনের শিক্ষকরা যারা এসেছেন তাদেরকে কুর্নিশ জানাই। ছাত্রীদের পাশে এসে দাঁড়িয়েছেন। আপনার নাম? আমার নাম নৌশাদ আলী। আচ্ছা, এই যে যখন এদের আসা মোটামুটি প্রায় 2 মাস, আপনাদের কেন মনে হলো যে আমরা পাশে থাকি, বা কবে মনে হলো ঠিক? আমরা মানে বেশ কিছুদিন থেকে এটা ভাবনা চিন্তায় আছি, যেটা মানে কত তাড়াতাড়ি এটা শুরু করতে পারবো। এটা আমরা সোমবার থেকে মানে শুরু করেছি, আজকে শনিবার হলো। আমরা যদিও পঠন পাঠনটা শুরু করতে পেরেছি বুধবার থেকে, তো সোমবার থেকে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি। তার আগে হয়তো ভেবে উঠতে পারিনি, এই জন্য যে হয়তো এটা অল্প সময়ের মধ্যে, কিন্তু দেখছি যে না, দিনের পর দিন এটা সময়সীমা বেড়ে যাচ্ছে। এদের ঠিক কবে যে এদের সুরাহা হবে ঠিক যেমন এর নির্দিষ্ট ডেট নেই, তাই মনে হলো এবার হয়তো আমাদেরকে তাদের পাশে দাঁড়ানো উচিত। কারণ বেশি সময় অতিক্রম করে গেলে তখন আর সেই জায়গাটা আর ভরপাই করা যাবে না, যে ঘাটতিটা হয়ে যাবে। তাই আমরা এখন থেকে এটা শুরু করেছি। কতজন শিক্ষক আপনার প্রোভাইড করেছেন? আমরা প্রতিদিন 4 জন টিচার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি, এবং ছাত্র অনুপাতে ওটা আমরা সিদ্ধান্ত নিয়েছি 4 জন। যদি ছাত্র সংখ্যা বাড়ে তাহলে সংখ্যা বাড়িয়ে দেওয়া কোন যাবে। সময় আপনারা? 4টা থেকে আমরা 6টা পর্যন্ত এটা সিদ্ধান্ত নিয়েছি। কোন কোন ক্লাস আপনারা পড়াচ্ছেন? নার্সারি টু 10। আচ্ছা, 10-এর উপরে যারা 11-12-এ পড়ছে তাদের জন্য কোনো ব্যবস্থা হয়েছে কি? আমরা তাদেরকে আহ্বান করেছি, আমাদের যে টিচাররা রয়েছে পার্সোনাল ব্যাচে যারা পড়ায় তাদেরকে সেখানে পাঠানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আচ্ছা, তারা যদি আমাদের সাথে মানে যোগাযোগ করে, আমাদের যে আরো টিচার রয়েছে তারা তো প্রত্যেক জায়গায় পড়াচ্ছে, তাদেরকে ফ্রি পড়ানোর ব্যবস্থা করে দেওয়া হবে সেখানে, তারা সেইটুকু পর্যন্ত যেতে হবে। এখানে তো বর্তমানে এতগুলো পরিবার রয়েছে, এই যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের স্যানিটেশনের জন্য আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন? না, এটা তো সরকারিভাবে যে এখানে বিডিও অফিস থেকে স্টাফ রেখেছে সচেতনতার জন্য, সেগুলো ওনারা দেখছেন। সচেতনতার জন্য শিক্ষকরা কি আপনারা বলে দিচ্ছেন যে তাদেরকে স্বাস্থ্য সচেতন করতে হবে, বা স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য কোনো স্বাস্থ্য সচেতন বিষয়ে একটা প্রাথমিকভাবে আমাদের যে মানে টিচারদের যে মোটিভেট করার যে বিষয়গুলো থাকে আমরা সেগুলো করছি। আমাদের সকালে একজন টিচার আছে, সে যোগব্যায়াম করায়, এবং যোগব্যায়ামের সময় সে এগুলো বলে দেয় যে কি কি করতে হবে, কি কি খেতে হবে, কি চলবে, সেগুলো আমরা। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য এই পরিস্থিতিতে যেখানে এতগুলো পরিবার রয়েছে, ফলে তাদের এটা একটা খুব লড়াইয়ের মতন ব্যাপার, ফলে সেই জায়গা থেকে আপনারা পরিষ্কার অবশ্যই এই বিষয়ে প্রত্যেকদিন বাচ্চাদের সাথে আলোচনা। হ্যাঁ। আচ্ছা, আর বইপত্র থেকে রাবার থেকে শুরু করে পেন্সিল, এইগুলো প্রোভাইড কি আপনারা করছেন, নাকি এগুলো সরকার থেকে প্রোভাইড করছে? অনেক বাচ্চাই বই হারিয়েছে, বা অর্থাৎ বই নিয়ে আসতে পারেনি বাড়ি থেকে। কিছু বই সরকারের মাধ্যমে স্কুল থেকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু ওটাও অ্যাভেলেবেল হয়নি। তাই আমরা নিজেরা কিছু বই আমরা দেওয়ার চেষ্টা করেছি, যে বইগুলোর মধ্যে আছে অঙ্কন বই, স্পোকিং বই, হাতের লেখা, ছোটদের যে আদর্শ লিপি টাইপের যে বইগুলো, আমাদের আলাদা কিছুটা বই আর কি। যদিও আমরা বড়দের জন্য কিছু বই রেখেছি, টেক্সট বইয়ের ধরনের, সব মিলিয়ে প্রত্যেকটা বাচ্চা যাতে পড়তে পারে। কিছু বিজ্ঞান বই, কিছু গণিত বই, মানে মিক্সড করে সবাইকে অ্যাভেলেবেল করতে পারিনি, কিন্তু কিছু কিছু করে বই সবাইকে দেওয়া হয়েছে। রং দেওয়া হয়েছে সঙ্গে, বা রং পেন্সিলও দেওয়া হয়েছে। আপনার স্কুলের নাম কি? স্কুলের নাম ফ্লাওয়ার্স গার্ডেন একাডেমি। আচ্ছা, ফ্লাওয়ার্স গার্ডেন একাডেমির মতন শিক্ষক যারা রয়েছেন এবং কর্ণধার যিনি রয়েছেন, এবং সমস্ত স্টাফদের সাধুবাদ জানাই এই রকম প্রতিকূল পরিস্থিতিতে এসে তাদের সহযোগিতা করার জন্য। আপনার নাম? আমার নাম ফারিকুল ইসলাম। আচ্ছা, আপনি এখানে অস্থায়ী ঠিকানায় কতদিন হলো আসা? এখানে 1 মাস, তারানগর প্রাইমারি স্কুলে 1 মাস। 1 মাস। এখানে মোটামুটি কতজন পরিবার আছেন? আপাতত 121 জন। 121টা পরিবার। আচ্ছা, যখন মানে নদী ভাঙলো, তখন ঠিক কিভাবে ভাঙলো আপনাদের ঘর বাড়ি? আমাদের ওটা ভয়াবহ ভাবে ভেঙেছে। আমরা যখন প্রথম ভাঙে তখন একসঙ্গে 5খানা বাড়ি গেছে একসাথে। ও মানে কেউ কল্পনা করতে পারেনি, একসাথেই 5খানা বাড়ি ভেঙে পড়েছে। ভাঙার সাথে সাথেই রাত্রি 11:45 হবে। সেই টাইমে ইসলামউদ্দিন বলে ভদ্রলোক ছিল, রিটায়ার্ড ম্যান, তার ফ্যামিলিকে নিয়ে আমার বাড়ি নিয়ে একসাথে মোটামুটি 20খানা বাড়ি একসাথে ওই রাত্রেই যায়। হ্যাঁ, তারপরের দিন থেকে শুরু পুরো ভাঙন। আস্তে 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 ওদের বংশের পরিবারগুলোর বাড়ি
সবগুলোই গেল। যাওয়ার পর এই ধারে আমার বাড়ি থেকে নদীটা মোটামুটি ভাবে কেটে আমার ডিহিটা 139 শতক পুরোটাই তলিয়ে গেছে। আর তারপরে আমার পাশে ছিল প্রাক্তন মেম্বার জাকারিয়া, ওর বাড়ির ওখানে গিয়ে নদীতে আপাতত থেমে যায়। থেমে যাওয়ার পর পাশে তার ওই সাইডটা মানে যেতে বাম সাইডটা আবার ওখানে ভয়াবহ কাটন লাগে। ওখানে একসঙ্গে ওখানে একই রাত্রে মোটামুটি 30-40 খানা ঘর একসাথে তলিয়ে যায়। এই দৃশ্য দেখার মতো নাই। দৃশ্য যেটা কেটেছে আমাদের এটা, তারপরে কিছু দিন হলো আর একটু কাটার পরে ফের আতঙ্কিত 50টি পরিবার এসে তারাও স্কুলে বর্তমানে আশ্রয় নিয়েছে। আচ্ছা, মোটামুটি যখন মানে বাড়ি ভাঙলো তারপরে আপনারা এসে প্রাইমারি স্কুলে এলেন, হ্যাঁ, তখন আপনি আগে কি কাজ করতেন? মানে কি আমার বাড়িতেই দোকান ছিল, একটা দোকান ছিল, তো দোকান সহ তো আপনার সব একবারে বিলকুল। ওখানে আমার দোকানে বিডিও সাহেবের স্টাফ, থানা বড়বাবুর স্টাফ সব বসে। কিসের দোকান ছিল আপনার? মুদিখানার দোকান। মুদিখানার দোকান ছিল। তাহলে এখন আপনার জীবন কিভাবে চলছে? আমার জীবন এখন ধরলেন শেষ। আমাদের 1987 সালে একবার কাটে, তখনকার কাটানে আমাদের যা ছিল তখন সব নেমে গেছিল। নেমে যাওয়ার পর শুধু আমার বাড়ির সামনে এসে থেমে যায়। সে সময় কংগ্রেস পিরিয়ডে মানে কংক্রিট বাদ দেওয়া হয়েছিল। সেখান থেকে আমরা 28 বছর এখানে থাকলাম, ওই জায়গার উপরে থাকলাম। মানে এখান থেকে আপনার ওই যে রোডটা দেখতে পাচ্ছেন, এত দূরে বাড়ি আমার, ওইখানেই 28 বছর থাকলাম। তারপর সিলটেশন হয়ে গেল, হতে 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 অনেক দূর চলে গেল একবারে নদী যাওয়ার পর থেকে 3 বছর কাটন শুরু হয়েছে। যেতে যেতে বল খেলার ফিল্ড, নিচে জমি জমা যা লোকের উঠেছিল সব যেতে যেতে গত বছর 2টো বাড়ি নষ্ট হয়। একটা আমার ছেলের বাড়ি আর একটা পিয়ারোল বলে, 2টো বাড়ি নামে। আমার ছেলের বাড়িটা পাকা ছিল, ছাদ লেভেল পর্যন্ত হয়েছিল, ঢালাইটা করেনি। তারপর ব্রেক করা হলো, ওটা পুরো গেল। যাওয়ার পর পিয়ারোলের বাড়িটা নদী গর্ভে চলে গেলো। যাওয়ার পর থেকে এই বছর যে ভয়াবহ কাটন শুরু হয়েছে তা দেখা নিলাম। গত বছরে ওই কাটনে আপনার একটা সিভিক ভলেন্টিয়ার মারা গেছে, আপনারা হয়তো জানেন। অসিকুল বলে ছেলেটা সিভিক ভলেন্টিয়ার, উনি পাশে আমি ছিলাম। উনি ছিল কিছুটা দূরে এগিয়ে, ওখানে জঙ্গল টঙ্গল সব ছিল আপনার। ওই জঙ্গল থেকে ওই লোকজনকে সরাচ্ছিল যে একটু সরে যান, আপনারা এই বিপজ্জনক জায়গায় থাকেন না। আমরা দেখতে পাচ্ছি ফাটালটা এখানে আমার সামনে, আমি ফাটালের এধারে আছি, কিন্তু ও আছে একটু দূরে ওই সাইডে। কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে যে ফাটালটা ধরেছে ও কিন্তু আর জানে না। চোখের পলকে ওইটা এটা বাদ দিয়ে ওইটাই আগে তলিয়ে গেল। একসঙ্গে 2-3 জন পড়লো, একটা বাচ্চা ছেলে মানে কাইসার জ্বর ধরে উঠে গেল। আর একটা ছেলে আমাদের গ্রামেরই, ও বাহির দিকে ঝাঁপ মেরে দিল, ও হেলে বাইরে চলে গেল। আর উনি একবারে সাথে ওখানে চাপা পড়ে গেল। তারপর তো অনেক ওর খোঁজাখুঁজি চললো, অনেক কিছু হলো, ওর লাশ আজ পর্যন্ত পাওয়া গেল না। লাশ আজ পর্যন্ত পাওয়া যায়নি। এখন আপনারা যে স্কুলে রয়েছেন সেখানে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে? খাওয়া দাওয়া ধরেন বিডিও রেশন দিচ্ছে, খাওয়া দাওয়া বিডিও সাহেবের তরফ থেকে সমস্ত খাবারই দিচ্ছে। রান্না বান্না আপাতত পূজার কারণে আমরা নিজেরাই করে খাচ্ছি। আগে কি হতো? আগে বিডিও সাহেব রান্না করে খাওয়াতো। আচ্ছা, পরিবার পিছু কতটুকু করে রেশন দিচ্ছেন? 12 কিলো চাল পরিবার পিছু। সেটা প্রতিদিন? না 7 দিন। 7 দিনে একদিন দিয়ে যাবে 12 কিলো চাল। আর সঙ্গে আলু আছে, ডাল আছে, তেল আছে, মশলা আছে, সবই দেয়? সব। আচ্ছা, সেগুলো আপনারা রান্না বান্না করে খান? এই যে রান্না করার জন্য ধরেন গ্যাস ওভেন, সেটা রান্না করছেন কি? কেরোসিন দিচ্ছে? কেরোসিন দিয়েছে, স্টোভ দিয়েছে। আচ্ছা, এখন আপনার যে নতুন করে ঘর বাড়ি করার ব্যবস্থা, থাকার ব্যবস্থা আবার করা হবে কিনা সে নিয়ে আপনাদেরকে কিছু জানানো হয়েছে? আমরা ওটা নিয়ে মানে একটু অস্বস্তিতে আছি। আমাদের তো ধরেন এভাবে একটা ঘরে 3-4টা পরিবার নিয়ে থাকা সম্ভব নয়।
তবুও আমরাকে এভাবে মেনে নিতে হচ্ছে, উপায় তো নাই আমাদের। আমরা কোথায় যেয়ে থাকবো? রাস্তায় থাকবো, না রোডে গিয়ে থাকবো, না গাছতলায় থাকবো? তিরপাল খাটিয়ে থাকলেও তো 1-4টা পরিবারে থাকা যাবে না, একটা পরিবারও যাবে না। তাহলে আমরা কি করব? এখন বাধ্য হয়ে আমরা এই ত্রাণ শিবিরে আছি। আপাতত বিডিও সাহেব যেটা বলেছে, আমরা পেপারও একটু দেখেছি যে কিছু চিহ্নিতকরণ হয়েছে, সেখানে কিছু প্লট করে কাজ শুরু হয়েছে। মানে জায়গা আরো চিহ্নিত হচ্ছে হ্যাঁ। যেখানে পুনর্ব্যবস্থা হবে আর কি, জায়গাটা চিহ্নিত হয়েছে, পুনর্বাসনের ব্যবস্থা হবে। ব্যবস্থা করছে। হুম। তাতে শুনছি যে ডিসেম্বরে আবাস যোজনার ঘর দিবে প্রতি পরিবারকে, আর 2 শতক করে জায়গা। কিন্তু আমার কথা হলো যে 2 শতক জায়গাটা মানুষের মনে হয় একবারে কম হয়ে যাচ্ছে। হুম। একটা পরিবারে 2 শতক ঘর করা সম্ভব নয়। আমার ধরেন যে ছেলে মেয়ে আছে, আরো লোকের ছেলে মেয়ে আছে। ধরেন একটা ছেলে আমার নিজেরই, যেমন ধরেন বিয়ে দিতে আছে, 21 বছরের হলো, তো ওই ছেলেটার বিয়ে দিলে তো আবার তার সংসার হবে, তার ছেলে মেয়ে হবে, তারা কোথায় থাকবে? আর আমার তো যা অবস্থা, তো আমি তো একখানো ঘর বানাবার ক্ষমতা আমার নাই। আমার বয়স এখন 60+ হয়ে গেল। তাহলে এইভাবে যদি 2 শতক জায়গা দেয়, তো আমি কখন ঘর করব ওই জায়গাটা? তো আর আমার তো দোতলা করার ক্ষমতা নাই যে আমি দোতলা করব। তাহলে আমি বিডিও স্যারকে একটু অনুরোধ করছি যে যদি একটু বাড়া যায়, হুম। অন্তত 3 শতক করে দিলেও সকলের সমস্যাটা একটু দূর হবে, এইটুকুই আমি মনে করছি। তাতে বিডিও স্যারের যেটা ভালো মনে হবে সেটাই করবে। আচ্ছা আচ্ছা, এখানে আপনারা যারা রয়েছেন, যে এই যে এই বয়সে তো ওষুধের প্রয়োজন হয়, ওষুধ আমি একটু আমাকে কথা বলতে একটু জোরে বলতে আচ্ছা, আমার কানে এই যে এখন ওষুধের তো প্রয়োজন হয়, ওষুধ এই বয়সে এসে আপনারা যারা এই বয়সে আছেন, হ্যাঁ, প্রতিদিন ওষুধের প্রয়োজন হয়, সেই ওষুধ কি আপনারা পাচ্ছেন? হ্যাঁ ওষুধ দিতে আছে, সব রকম ওষুধ আচ্ছা, প্রতিদিন যেটুকু প্রয়োজন হয় আপনারা পাচ্ছেন? আছে যখন যেটা দরকার হয় তখন সেটা। কি অসুবিধা হচ্ছে এখন? এখন অসুবিধা কিছু নেই। এখন অসুবিধা যদি আমাদের বলেন, সবচেয়ে বেশি অসুবিধা এখন আমাদের থাকার বাসস্থানে। আরে মানুষ কম বেশি খেয়ে দিন চলে যাবে কোনো রকম ভাবে, আটকে থাকবে না। কিন্তু বাসস্থানটা তো হলো মেন আমাদের দাবি। এখন বিডিও সাহেবকে, ওসি সাহেবকে, বিএলআর সাহেবকে আমরা একটা কথা বলেছি, আমাদের বাসস্থানের ব্যবস্থা করে দিন। আমরা কম খাবো, একদিন না খেয়ে থাকবো ছেলে মেয়ে। এখন তো গরম ভাব আছে, আর কদিন পরে তো ঠান্ডা, শীত আসবে। শীতের সময় কি করে বলেন তো? বাচ্চা ছেলে মেয়ে দেখে নিয়ে ফাঁকা জায়গায় থাকতে পারা যাবে, হাজার স্কুল ঘেরা থাক, তাও থাকতে পারা যাবে। স্কুলে ক্লাসও চালু হবে আর তখন? স্কুলের ক্লাস যখন চালু হয় তখন আমরা কোথায় যাব? তা আমরা তো বেরিয়ে যাবো না। আমাদের জায়গার ব্যবস্থা করে দিয়ে আমরা এখানে বের করতে হবে। আমরা যতদূর পারবো থাকবো, কম খায় বেশি খায়, আমাদের খাবারের প্রয়োজন নেই। শুধু আমরা চাই শুধু বাসস্থানটা যদি আমাদের দিতে পারে তাহলে আমরা খুশি হবো। বাড়িঘর ছেড়ে আজ নিজের বাড়ি নেই, ঘর নেই, নদীর জায়গাও নেই, নিজের জায়গা নেই। আমার নিজের কথা বলছি, আমি বুঝিন, আমার 1 কাঠা মাটি নেই। যদি বলেন তাহলে এতদিন কোথায় ছিল আত্মস্বজনে, ভাইদের জায়গাটা ছিল, তাদের জায়গাটা ছিল। আচ্ছা, আপনাদের যে ভোটার কার্ড, আধার কার্ড, যে প্রয়োজনীয় নথিপত্র, কাগজপত্র, হ্যাঁ কাগজ সেগুলো সব ঠিকঠাক আছে? হ্যাঁ সেগুলো কিন্তু অনেক পরিবারের কি এরকম হয়েছে যাদের কাগজপত্র সব হারিয়ে গেছে? হয়তো হারিয়ে গেছে, তারা হয়তো ব্যবস্থা করছে। যারা চালাক মানুষ, তারা কাগজপত্র নিজের আত্মীয়-স্বজনের বাড়িতে দূরে হয়তো রেখেছিল। কিন্তু এখন মেন প্রবলেম তো কাগজপত্র করতে করতে মানুষের তো মাথা খারাপ হয়ে আছে। হ্যাঁ, তো এইভাবেই মানুষ আছে। কিন্তু আমরা একটাই জিনিস, আমাদের একটাই মেন, যে বাসস্থান আমাদের চাই। আর একটা পাখিরও তো একটা বাসার দরকার হয়। একটা পাখি সারাদিন চড়াই করে নিজের বাসাতে যাবে, একটা গরু মাঠে ঘাটে ছাগল গরু চড়িয়ে নিজের গহিলে গিয়ে আশ্রয় নেবে। কিন্তু আমরা কোথায় গিয়ে আশ্রয় নেবো? সারাদিন কর্ম করে ছেলে মেয়েদের জন্য কাজ যেমন তো যেতে হবে, কর্ম তো করতে হবে। কর্ম না করলে খেতে পাওয়া যাবে। এখন কি কাজকর্ম করছে? কোনো কর্ম চুপচাপ বসে এখানে। কিন্তু যদি 10 টাকা 20 টাকার প্রয়োজন হয় তাহলে তারা কি করবে? এখন কোনো উপায় তো না, আমাদেরকে তো থাকতেই হবে এখানে। যেটা আমাদেরকে দিচ্ছে চাল ডাল যেগুলাই দেয় সেগুলাই খেয়ে আমরা এখন যাচ্ছি। যেমনি ত্রাণ অনেক পাবলিকে যারা দিচ্ছে, সাহায্য হেল্প করছে, তাদের কাজের ব্যবস্থা কেউ করছে কি? মানে বাইরে থেকে এসে যে আপনাদের জন্য কাজের ব্যবস্থা করা হলো, কাজের ব্যবস্থা যদি আমরা বলি যে আমাদের কাজের ব্যবস্থা করা হোক,
তা আমরা তো চাইবো যে আমাদের কোনো কাজ কাম দেন, যে আমি দুটো পয়সা ইনকাম করতে পারি, খরচ করতে পারবো। আর তো কোনো কাজও নেই, কাজও কোনো কর্ম নেই, কর্মহীন। কর্মহীন। সবাই কর্মহীন। মেয়েরা যে বসে বিড়িটা বানতো সেটাও তো বন্ধ হয়ে গেছে। নিজের চিন্তা করে, সংসারের চিন্তা, ছেলে মেয়ে চিন্তা করবে না বিড়ি বানবে, নিজের সংসারে চিন্তা করবে না কোনো কাজ কাম করতে যাবে, তো সবই তো বন্ধ হয়ে গেছে। তবে আপনার পাশে আমাদের আছেন, যেমন আপনারা যে খোঁজ নিয়ে আমাদের জিজ্ঞেস করছেন, এরকম সবাই আছে, সবাইকে আমরা তাই বলছি। এখানে ঠিকঠাক ঘুম হচ্ছে? ঘুমের অসুবিধা হচ্ছে না? না, কোনো অসুবিধা, অন্য কোনো অসুবিধা নেই। তবে আমাদের সুবিধা অসুবিধা যদি বলেন, এখন আমাদের বাসস্থান, আমাদের বাসস্থানের ব্যবস্থাটা করতে হবে, এটা সবারই দরকার। আপনাদেরকেও দরকার, আপনারাও বলবেন আমাদের। একদম একদম। আপনাদেরকে ছাড়াতে আমরা নই, 10 জনে যদি যেটা সার্টিফাই করে সেটাই তো একদম একদম। একজনের পক্ষে সম্ভব নয়, একজনের পক্ষে কোনোদিনই সম্ভব নয়। 10 জন যেদিকে যাবে সেদিকে ঠিক যেতে হবে। এই যারা গৃহহীন মানুষ আছেন তাদের একটাই দাবি যে আমাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, আমাদের জন্য ঘর বাড়ি আবার করে দেওয়া হোক। কারণ সারা জীবনের পরিশ্রম করে আজকে 60 বছর 70 বছর অতিক্রান্ত, এই সারা জীবনে যেটুকু পরিশ্রম করেছেন সেই পরিশ্রম দিয়ে তাদের নিজের ঘর বাড়ি তৈরি করতে পেরেছিলেন, সেই ঘর বাড়ি, সেই জমি জায়গা আজকে নদী গ্রাস করে ফেলেছে। তাদের আর কিচ্ছু নেই, তারা চায় বাসস্থান। নমস্কার, আজকে আমরা এসেছিলাম শেখালিপুর হাই স্কুলে, যেখানে ত্রাণ শিবির হয়েছে, যেখানে যারা ঘরহীন, যারা গৃহহীন, যারা জমিহীন তারা এসেছেন, তারা এখানে থাকছেন, তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। কিন্তু তাদের জীবন খুব কষ্টকর, খুব নিম্নতরভাবে জীবনযাপন করছেন। তাদের অবস্থা যেটুকু প্রয়োজন সেটুকু সবসময় পাওয়া যাচ্ছে না। সহায়তা আছে, অনেক ধরনের সহায়তা মানুষজন করছেন, কিন্তু সম্পূর্ণভাবে যেটুকু প্রয়োজন সেটুকু হলো তাদের একটাই দাবি, তাদের বাসস্থান, মাথার উপরে ছাদ। সবাই বলছেন আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা কোনো রকমে করে নেব, কিন্তু আমাদের বাসস্থান দরকার। এই বাসস্থান সরকার যাতে করে তাড়াতাড়ি দেয় সেই আবেদন তারা করছেন। জানি না তাদের অবস্থা কবে ঠিক হবে, কিন্তু আমরা আশায় আছি। আপনারা যারা দেখছেন তারা সাড়া দেবেন, আপনারা সহযোগিতা করবেন এবং এই ভিডিও বৃহত্তর স্তরে পৌঁছে দেবেন, যাতে করে সরকার এই মানুষগুলোর জন্য, এই গৃহহীন মানুষদের জন্য খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেয়। ধন্যবাদ।